হ্যালো, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া আবার চলে এসেছি আপনাদের কাছে গল্প নিয়ে। আপনারা বিগত কয়েকটি পর্ব ধরে তো শুনছেন, আপনারা জানেন যে আমি শোনাচ্ছি আপনাদের বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অবিস্মরণীয় উপন্যাস, যার নাম দৃষ্টিপ্রদীপ। আগে আপনারা 15টি পর্ব শুনে নিয়েছেন। আজকে আমি শোনাবো আপনাদেরকে 16তম পর্ব। তবে গল্প শুরু করার আগে একটা কথা আপনাদের জানাই, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, আর বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সহযোগিতা সব সময় আমার কাছে একান্তভাবে কাম্য, তাই আপনাদেরকে আমি শ্রদ্ধা ভালোবাসা না জানিয়ে গল্প শুরু করতে পারি না। আজকে যে গল্পটি আপনাদের আমি শোনাচ্ছি বা বিগত কয়েকটি পর্ব ধরে যেটি শোনাচ্ছি, সেটা নিশ্চয়ই আপনারা আগের পর্বগুলি প্রত্যেকেই শুনে নিয়েছেন, না হলে একটা ধারাবাহিক উপন্যাস হঠাৎ করে শুনলে বোঝা যায় না। তবুও আমি একটু ছোট্ট করে জানিয়ে দিই প্রত্যেকটা পর্বের আগে যে গল্পটিতে কি আছে। এই গল্পটিতে অর্থাৎ দৃষ্টিপ্রদীপে জিতু যে কেন্দ্রীয় চরিত্র, সে খানিকটা একটা অন্য ধরনের জগতে বসবাস করে, মাঝে মাঝে, সব সময় নয়, কারণ মাঝে মাঝেই তার মনের একটা খেই হারিয়ে যায়। আর সে তখন অনেক এমন দৃশ্য দেখে যে দৃশ্যগুলো স্বাভাবিক নয়, অস্বাভাবিক। এমনকি মৃত ব্যক্তির সঙ্গেও সে মাঝে মাঝে কথা বলে, অর্থাৎ মৃত ব্যক্তিরা তার সামনে এসে হাজির হয়। এক কথায় তার একটা আধ্যাত্ম দৃষ্টি যেন মাঝে মাঝেই জ্বলে ওঠে। যদিও সাধারণ মানুষ তাকে এটা বুঝতে পারে না, এবং সেই কথা বললেও তারা ভাবে সে মিথ্যে কথা বলছে। এরকমভাবেই চলতে চলতে তার ছোটোবেলার জীবনটা কাটে পাহাড়ে চা বাগানের মধ্যে, কারণ তার বাবা সেখানে চাকরি করতেন। সেখানে চাকরি করতে করতেই তার বাবার যখন চাকরি চলে যায়, বিভিন্ন কারণে আপনারা শুনে থাকবেন, তারা চলে আসে তাদের পৈতৃক ভিটেতে, এবং সেখানে এসে জ্ঞাতি জেঠিমা জ্যাঠামশাই এদের কাছ থেকে একেবারেই সম্মান তারা পায় না। অর্থাৎ জিতুর দাদা, জিতুর বোন এবং তার বাবা মা সবাই এক প্রকার অনাদরে কাটতে থাকে তাদের জীবন। শুধু অনাদর নয়, এক প্রকার বলা যেতে পারে ভীষণ কষ্টের মধ্যে তাদের জীবন কাটে। এইভাবে থাকতে থাকতে হঠাৎ জিতুর বাবা মারা যায়। তারপর জিতু চাকরির চেষ্টা করে, প্রথমে পড়াশোনা করে, পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করে, তারপর সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু মনের মতো চাকরি পায় না। তারপর তার বাবা মৃত্যু তো হয়েই গেছিল, তার মারও মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর সে ঠিক করে আর সেখানে থাকবে না, এবার সে অন্য জায়গায় গিয়ে চাকরির চেষ্টা করবে। কিন্তু বিভিন্নভাবে ভাগ্যের পরিহাসে চাকরি তো তার হয়ই না, বিভিন্ন জায়গায় গিয়ে তাকে থাকতে হয়। এক সময় ঘুরতে ঘুরতে একটা বৈষ্ণবদের আখড়ায় সে প্রায় বছর দেড়েক কাটায়। সেখানে মালতী বলে একটি মেয়ে, অর্থাৎ বৈষ্ণব যিনি ছিলেন আখড়ার প্রধান, তার কন্যা মালতীর সঙ্গে তার একটা সখ্যতা তৈরি হয়। সেখানে তার ভালোবাসা তৈরি হয়, জন্মে যায়। কিন্তু মালতী সেখান ছেড়ে আসতে রাজি না হয়, তাকেও সেখান ত্যাগ করতে হয়। তারপরে সে চলে আসে
আবার নতুনভাবে চাকরির সন্ধানে অনেক দূর দূরান্ত ঘুরে ঘুরে বেরিয়ে হঠাৎ সে জানতে পারে তার দাদা অসুস্থ। এর মধ্যে তার দাদা বিয়েও করেছিল। দাদা বৌদির সংসারে তার ভালো লাগলেও কিন্তু সেখানে বোঝা হয়ে থাকতে সে চায়নি, তাই সে চলে এসেছিল। তারপর দাদার অসুস্থতার খবর পেয়ে সেখানে যায়। দাদাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু একটা সময় দাদার নাভিশ্বাস উপস্থিত হয়। চলুন শুরু করা যাক আজকের ১৬তম পর্ব, দৃষ্টি প্রদীপ। কলমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দাদার এই নাভিশ্বাস যখন উঠল, তখন আমি দাদার মুখে জল দিলাম, কানের কাছে গঙ্গা নারায়ণ ব্রহ্ম নাম উচ্চারণ করলাম। এই বিপদের সময় কি জানি কেন মালতীর কথা আমার খুব মনে পড়ল। মালতী যদি এখানে থাকতো। আটঘরার অশ্বত্থতলায় সেই বিষ্ণু মন্দিরের মূর্তির কথা মনে পড়ল আমার। হে দেব, দাদার যাওয়ার পথ আপনি সুগম করে দিন। আপনার আশীর্বাদ তার জীবনের সকল ত্রুটি, সকল গ্লানি ধুয়ে মুছে পবিত্র হয়ে যাক। যে সমুদ্র আপনার অনন্ত শয্যা, যে লোকালয় পর্বত আপনার মেঘলা, যেসব পার হয়ে বহুদূরে যেসব দাদার পথ যেতে এখন হবে, সেই যাত্রা যেন সুখময় হয়। আপনার কৃপায় সেই সব পথ তার বাধা শূন্য হোক, নির্ভয় হোক, মঙ্গলময় হোক। পাশের বিছানায় রোগী বলল, একবার মেডিকেল অফিসারকে ডাকান না। আমি বললাম, আর মিথ্যে কেন? তারপর আরও ঘণ্টা খানেক কেটে গেল। আমার ঘুম এসেছে, ভয়ানক ঘুম। কিছুতেই আর চোখ আমি খুলে রাখতে পারছি না। মধ্যে নার্স দুবার এলো। আমি ঘুমের ঘোরেই ছিলাম তখন। আমাকে জাগালো না নার্সরা। পা টিপে টিপে এলো, পা টিপেই চলে গেল। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। ভোর হবার আর দেরি নেই। হাসপাতালের আলোগুলো নিষ্প্রভ হয়ে এসেছে, কিন্তু ঘন কালো মেঘে আকাশ ঢাকা। দিনের আলো যদিও একটু থাকে, বোঝা যাচ্ছে না। দাদার খাটের দিকে চেয়ে আমি বিস্ময়ে কেমন হয়ে গেলাম। এখনো ঘুমিয়ে স্বপ্ন দেখছি নাকি? দাদার খাটের চারিপাশে অনেক লোক, অর্ধচন্দাকারে ওরা দাদার খাটটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। শিয়রে আছে আমার মা, ডান দিকে বাবা, বাবার পাশেই আটঘরা সেই হিরু রায়। স্যালাইনের বোতলটা সেখানে ঝোলানো। সেখানে দাঁড়িয়ে আমাদের চা বাগানের নেপালি চাকর থাপা। ছোটবেলায় দাদাকে সে কোলে পিঠে করে মানুষ করেছে। তারপরই আমার চোখে পড়ল খাটের বাঁ দিকটা। সেখানে দাঁড়িয়ে আছে ছোট কাকিমার মেয়ে পানি। এদের মূর্তি এত স্পষ্ট আর বাস্তব যে একবারও আমার মনে হলো না ওদের সকলেই কে। তাদের ঠিক দেখছি তো আমি? পাশের খাটের রোগীর দিকে চেয়ে দেখলাম, সে রোগীও জেগেছিল এবং মাঝে মাঝে দাদার খাটের দিকে চাইছিল, কিন্তু তার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছিল না মুমূর্ষু দাদাকে ছাড়া সে আর কিছু দেখছে বলে। কিন্তু তার মুখ চোখ দেখে আমি বুঝতে ভালো করে পারছিলাম যে মুমূর্ষু দাদাকে ছাড়া সে কিন্তু আর কিচ্ছু দেখতে পাচ্ছিল না। অথচ আমি তো দেখতে পাচ্ছি এতগুলো লোক দাঁড়িয়ে আছে দাদার পাশে। অথচ কেন কেন সে দেখতে পাচ্ছে না এত স্পষ্ট প্রত্যক্ষ সজীব মানুষগুলো? কেন ওরা দেখতে পাচ্ছে না? এভাবে ছেলেবেলা থেকেই আমার বিস্ময়ে অন্ত নেই। আমি জানি এসব কথা লোককে বিশ্বাস করানো শক্ত। মনুষ্য চোখে যা দেখা যায় না, ব্যক্তিগত অভিজ্ঞতা যা পারে না, তা বিশ্বাস করতে সহজে তা রাজিও হয় না। এই জন্য হাসপাতালের এই রাত্রির কথা আমি একটা প্রাণীকেও আর বলিনি কোনো দিন। 2-3 দিন, না 2-3 মিনিট কেটে গেল। ওরা এখনও কিন্তু রয়েছে। যারা দাঁড়িয়ে ছিল তারা এখনও রয়েছে।
আমি চোখ মুছলাম, এদিক ওদিক চাইলাম, চোখে জল ভালো করে ছিটিয়ে দিলাম আমার নিজের চোখে। এখনো এখনো তো ওরা রয়েছে, ওদের সবারই চোখ দাদার খাটের দিকে কেন? আমি ধীরে ধীরে উঠে গিয়ে পানির কাছে দাঁড়ালাম। ওরা সবাই হাসি মুখে আমার দিকে চাইলো। কত কথা বলবো ভাবলাম, মাকে, বাবাকে, পানিকে। থাপা কবে মারা গেছে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। এমন সময় নার্স এলো। আমি আশ্চর্য হয়ে ভাবছি, নার্স নার্স কি এটা দেখতে পাবে না? এই তো সবাইরা দাঁড়িয়ে আছে দাদাকে ঘিরে। নার্স কিন্তু এমনভাবে এলো যেন আমি ছাড়া সেখানে আর কেউ নেই। দাদার মুখের দিকে চেয়ে বলল, এ তো হয়ে গেছে। এই কুলি, কুলি। কুলি খাটটাকে ঘেরা টোপ থেকে ঢেকে দিতে বলল, দিয়ে গেল। তখনও তখনও তো ওরা দাঁড়িয়ে আছে দাদাকে ঘিরে। বাবা, মা, পানি, নেপালি, থাপা সবাই দাঁড়িয়ে আছে দাদাকে ঘিরে। তারপর আমার একটা অবসন্ন ভাব হলো। আমার সেই সুপরিচিত অবসন্ন ভাবটা। যখনই এরকম আগে দেখতাম তখনই এরকম হতো। মনে পড়ল এতদিন পরে আবার দেখলাম আজ। বহুকাল পরে এই জিনিসটা পেয়েছি। হারিয়ে গিয়েছিল আমার, সন্ধান পাইনি অনেক দিন। ভেবেছিলাম আর বোধহয় দেখতে পাবো না এইসব। আজ দাদার শেষ শয্যার পাশে দাঁড়িয়ে আমি তাদের আবার ফিরে পেলাম। আমার গা যেন, মাথা যেন কেমন ঘুরে উঠল। পাশের চেয়ারে ধপ করে বসে পড়লাম। নার্স আমার দিকে চেয়ে বলল, পুয়ার বয়। জীবনে নিষ্ঠুর হৃদয়হীন কাজ একেবারে করিনি তা নয়, কিন্তু বৌদিদিকে দাদার মৃত্যুর সংবাদটা দেওয়ার মতো নিষ্ঠুর কাজ আর যে কখনো করিনি, এ কথা শপথ করে বলতে পারি। বেলা 2টোর সময় দাদাকে বাড়ি নিয়ে গেলাম। পথে দাদার শ্বশুরবাড়ির এক শরিকের সঙ্গে দেখা। আমার মুখে সব খবর শুনে তারা আগেই গেছিল। বোধ হয় যেন বৌদিদির উপর আড়ি করেই ওদের বাড়ির মেয়েরা, যারা দাদার অসুখের সময় কখনো চোখের দেখাও দেখতে আসেনি, চিৎকার করে তারাও কান্না জুড়ে দিল। বৌদিদি তখন এত বেলায় 2টো রেঁধে ছেলে মেয়েকে খাইয়ে সবে আঁচিয়ে দিচ্ছে, নিজে তখনও খায়নি। পাশের বাড়িতে কান্নার রোল শুনে বৌদি বিস্ময়ে সুরে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে বিনু, ওরা কাঁদছে কেন রে? কি হলো ওদের? কারো কি অসুখ বিসুখ হলো? এমন সময় আমি বাড়ি ঢুকলাম। আমায় দেখে বৌদিদির মুখটা শুকিয়ে গেল। বলল, ঠাকুরপো, তোমার দাদা, তোমার দাদা? আমি বললাম, দাদা নেই, কাল মারা গেছে। বৌদিদি কাঁদলে না, কাঠ হয়ে দাঁড়িয়ে রইল আমার মুখের দিকে চেয়ে। পাশের বাড়িতে তখন ইনিয়ে বিনিয়ে কান্না, নানা ছন্দে নানা সুরে শোক প্রকাশের ঘটা। পাড়ার অনেক মেয়ে এলেন সান্ত্বনা দিতে বৌদিকে। কিন্তু একটু পরে যখন বৌদি পুকুর ঘাটে নাইতে গেল, সঙ্গে একজন যাওয়া দরকার ছিল নিয়ম মতো, তখন এক একটা অজুহাতে যে যার বাড়ি চলে গেল সবাই। আমি বিস্মিত হলাম এই ভেবে যে এরা তো বৌদিদির বাপের বাড়ির লোক। তার একটু পরেই বৌদিদি খানিকটা কাঁদল। হঠাৎ কান্না থামিয়ে বলল, শেষকালে জ্ঞান ছিল ঠাকুরপো? সেই তো মরেই গেল, হাসপাতালে না নিলেই তো হতো বলো। তবু আপনার জন একটু কাছে থাকতো। আমি বললাম, বৌদিদি তুমি ভেবো না, এখানে যেরকম গতিক দেখছি তাতে এখানে থাকলে দাদার কোনো চিকিৎসাই হতো না, বুঝলে? এখানে কেউ তোমাকে দেখে না, আমি বুঝতে পারলাম, তোমার কথা ভাবেও না। হাসপাতালে লোক যথেষ্ট করেছে জানো, বাড়িতে এরকম হয় না। আমাদের এই অবস্থার লোকেদের হাসপাতালেই যেতে হয়।
বৌদিদির বাবা মা কেউ নেই। মা আগেই মারা গেছিলেন, বাবা মারা গেছেন আজ 2 বছর হলো। এ কথা কলকাতাতে বৌদিদির ভাইয়ের মুখেই আমি শুনেছিলাম। বৌদিদির সে ভাইটাকে দেখে আমার মনে হয়েছিল এই নিতান্তই অপদার্থ, তার ওপর নিতান্ত গরিব, বর্তমানে কপর্দক্ষিণ বেকার, তার কিছু করার ক্ষমতাই নেই। বয়সও অল্প, সে কলকাতা ছেড়ে আসেও নি, সেখানেই চাকরির চেষ্টা করছে। ভেবে দেখলাম এদের সংসারের ভার এখন আমি না নিলে এতগুলো প্রাণী এরা না খেতে পেয়ে মরবে। দাদা এদের একেবারে পথে বসিয়ে রেখে গেল। কাল কি করে চলবে সে সংস্থান নেই এদের। তার উপর দাদার অসুখের সময় কিছু দেনাও হয়েছে। এদের ছেড়ে কোথাও আমি নড়তে পারলাম না শেষ পর্যন্ত। কালীগঞ্জেই থাকতে হলো। এখান থেকে দাদার সংসার অন্য স্থানে নিয়েও গেলাম না, কারণ আটঘরাতে এদের নিয়ে যাবার কোনো জো নেই। অন্য জায়গায় আমার নিজের রোজগারের সুবিধা না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়া দিই কেমন করে? এই সময় সাহায্য সত্যি সত্যি পেলাম দাদার সেই মাসিমার কাছ থেকে। সেই যে বাতাসা কারখানার মালিক, কুণ্ডু মশায়ের তৃতীয় পক্ষের স্ত্রী, সেবার যিনি আমাদের নিমন্ত্রণ করে খাইয়েছিলেন। এই বিপদের সময় আমাদের কোনো ব্রাহ্মণ প্রতিবেশীর কাছ থেকে সেরকম কোনো সাহায্য কিন্তু আমরা পাইনি। ক্রমে মাসের পর মাস যেতে লাগলো। সংসার কখনো আমি করিনি, করব নাই ভেবেছিলাম, কিন্তু যখন এভাবে দাদার ভার আমার ওপর পড়ল তখন দেখলাম এক শিক্ষা। মানুষের দৈনন্দিন অভাব অনটনের মধ্যে দিয়ে, ছোটোখাটো ত্যাগ শিকারের মধ্যে দিয়ে, পরের জন্য খাটুনি এবং ভাবনার মধ্যে দিয়ে, তুচ্ছ অকিঞ্চিৎকর পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে এই যে এতগুলো প্রাণীর সুখ স্বাচ্ছন্দ্য ও জীবনযাত্রার গুরুভার নিজের ওপর নিয়ে সংসারের পথ চলার দুঃখ, এই দুঃখ একটা সার্থকতা অবশ্যই আছে। আমি জীবনে এর আগে চলেছিলাম শুধু নিজেকে কেন্দ্র করে, পরকে সুখী করতে কখনো চিন্তাভাবনা করিনি। পরকে সুখী করে নিজেকে পরিপূর্ণ করার শিক্ষা আমায় দিয়েছে মালতী। পথে বেরিয়ে অনেক শিক্ষার মধ্যে এটিই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল। কত জায়গায় চাকরি খুঁজলাম। আমি যে লেখাপড়া জানি, বাজারে তার দাম কানাকড়িও নেই। হাতের কোনো কাজ আমি জানি না। সপ্তাহতেই আমি আনাড়ি। কুণ্ডু মশায়ের স্ত্রী সুপারিশ ধরে বাতাসার কারখানাতেই খাতা লেখার কাজ জোগাড় করলাম। এই কাজটা আমি জানতাম। কলকাতায় চাকরির সময় মেজবাবুদের জমিদারি সেরেস্তায় শিখেছিলাম, তাই রক্ষে। কিন্তু তাতে টাকা আসে? বৌদিদির মতো গৃহিণী, তাই এই সময়টা সামান্য টাকাতে সংসারটা তিনি দুমুঠো খাইয়ে তবু চালিয়ে দিচ্ছিলেন। ফাল্গুন মাস পড়ে গেল। গাংনাপুরের হাটে আমি কাজে বেরিয়েছি গরুর গাড়ি করে। মাইল 12 দূর হবে। বেগুন পটলের বাজরার ওপরে চটের থলে পেতে দিয়ে আমি আর তনু চৌধুরী বসে আছি। তনু চৌধুরী বাড়ি নদিয়ার মেহেরপুরে। এখানকার বাজারের সাহেবদের পাটের গদির গোমস্তা গাংনাপুরের খরিদ্দারের কাছে মাল দেখতে যাচ্ছে। গল্প করতে করতে তনু চৌধুরী ঘুমিয়ে পড়ল বাজরার ওপরেই। আমি চুপ করে বসে আছি। পথের ধারে গাছে গাছে কচি পাতা গজিয়েছে। ঘেঁটু ফুলের ঝাড় পথের পাশে মাঠের মধ্যে সর্বত্র ছড়িয়ে আছে। শেষ রাত্রে বেরিয়েছিলাম। ভোর হবার আর দেরি নেই। কি সুন্দর ঝিরিঝিরি ভোরের হাওয়া। পূব আকাশে জলজলে বৃশ্চিক রাশির নক্ষত্রগুলো বাঁশবনের মাথায় ঝুঁকে পড়েছে, যেন এই দ্যুতিমান তারার মণ্ডলী পৃথিবীর সকল সুখ দুঃখর ব্যস্ততার বন্ধনের সঙ্গে ঊর্ধ্ব আকাশের সীমাহীন উদার মুক্তির একটা যোগসেতু নির্মাণ করেছে। এই প্রস্ফুট বনকুসুমের গন্ধ আমার মনে মাঝে মাঝে কেমন একটা বেদনা জাগায়। যেন কি পেয়েছিলাম আমি হারিয়ে ফেলেছি। এই উদীয়মান সূর্যর অরুণ রাগ অতীত দিনের কত কথা আমায় মনে করিয়ে দেয়।
সব সময় আমি সেসব কথা মনে স্থান দিতে রাজি হই না। অতীতকে আঁকড়ে ধরে বসে থাকা আমার রীতিও নয়। তাতে দুঃখ বাড়ে বই কমে না। হঠাৎ দেখি অন্যমনস্ক হয়ে কখন ভাবছি দ্বারবাসিনীর আখড়া থেকে সেই ভোরে যে আমি চুপি চুপি পালিয়ে এসেছিলাম কাউকে না জানিয়ে। মালতীকে তো একবার জানালে পারতাম। মালতীর ওপর এতটা নিষ্ঠুর আমি হয়ে পড়লাম কেমন করে? ও কথা চেপে যাই, মন থেকে ঝেড়ে ফেলবার চেষ্টা করি। আগে যতটা কণ্ঠ থেকে আমার যেন একটা কষ্ট বেরিয়ে আসতো, এখন ততটা হয় না। আমি বেশ বুঝতে পেরেছি আসলটা কি। মালতীকে ভুলে যেতে চাই আমি কিছুদিন পরে। ঠিক আছে, যদি মনে পড়ে আবার না হয় যাব। এক সময়ে যে কতটা কাছে এসে দাঁড়িয়েছিল, সে আজ সপ্ত সিন্ধু পাড়ের দেশের রাজকন্যার মতো অবাস্তব হয়ে গেছে আমার কাছে। হয়তো একদিন একেবারেই তাকে ভুলে যাব। জীবন জীবন নিজের মতো চলছে, নিজের মর্জি মতো। কারোর জন্য তো অপেক্ষা করে না সে। মাঝে মাঝে মনে আনন্দ আসে যখন ভাবি বহুদিন আগে রাঢ়ের বন্য যে নীলা বনরাশি দিগ্বলয় ঘেরা মাঠ দেখতাম, দেখে কত আনন্দ পেতাম। পরে তো সেসবও ভুলে গেছি। তাতে কি হলো? একদিন তো তারই সন্ধানে বেরিয়েছিলাম, আমাকে পথও দেখিয়েছিল। এতেও ঠিক বলা হলো না। সে আনন্দ যখন আসে তখন আমি নিজেদেরকে হারিয়ে ফেলি। তখন আমি কি করি, কি বলি, আমার জ্ঞান থাকে না। সে এক অন্য ব্যাপার, অন্য আনন্দ। আজও ঠিক তাই হলো। আমি হঠাৎ পথের ধারে একটা ঝোপের ছায়ায় নেবে একটু দাঁড়ালাম। তনু চৌধুরী বলল, ও কি, উঠে এসো। তনু চৌধুরী জানে না আমার কি হয় মনের মধ্যে মাঝে মাঝে। সেই জন্য সে আমাকে এরকম বলছে। আমার সকল ঐন্দ্রিয় একটা অনুভূতিকে কেন্দ্র করে আবদ্ধ হয়ে পড়ে এক এক সময়। একবার আমি চাই শালিকের ছানা ভালো করে খুঁজে নিয়ে এসে বসতে, তাকে খাদ্য দানা দিয়ে ভালো করে যত্ন করে খাওয়াতে। আবার কখনো মনে হয় আমি হাত পা ছড়িয়ে আনন্দ করি আকাশের দিকে তাকিয়ে। কখনো মনে হয় আনন্দে ডানা ঝাপটে পাখির মতো আমি উড়ে বেড়াই। মনে হয় আমার যেন নবজন্ম হয়। আমার যেন সব সময় মনে হয় আমি আমি কি ছিলাম, এখন কি আছি, কি হব। মনে মনে বলি, আপনি আমায় এরকম করবেন না। আমার সংসার করতে দিন, আমার সংসার আমায় করতে দিন। ঠাকুর, তুমি দাও। দাদার ছেলে মেয়েরা, বৌদিরা আমার মুখের দিকে তাকিয়ে একটু অন্যের জন্য সব সময় বসে থাকে। ওদের আমি তো ফেলে দিতে পারবো না। এখন আমার এরকম করে আর নাচাবেন না। ঠাকুর, আমার মনে একটা স্থায়িত্ব আনো। আমি পারবো না ওইভাবে আগের মতো চলতে, বাউন্ডুলে হয়ে। বিকেলের দিকে পায়ে হেঁটে গাংনাপুর হেঁটে পৌঁছলাম। তনু চৌধুরী আগে আগে ঠিক করে রেখেছে বোধহয় আমার মাথাটা খারাপ আছে। মনে মনে বোধহয় এটা ভেবেই রেখেছিল। রাস্তার মধ্যে নেমে পড়লাম। কেন আমি হয় এইরকমভাবে হঠাৎ করে? ফেরবার পথে সন্ধ্যার রাঙা মেঘের দিকে চেয়ে কেবলই মনে হলো ভগবানের পথ ওই পিঙ্গল, ওই অজানা নক্ষত্রপুরীর দিকে। আর আমি হাঁটব না, আমি আর পারছি না। অনেক তো হাঁটছি। ওই ওই যে কালু গাড়োয়ান যে পথ দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, সেই পথে, আমার এই পথে আমার সঙ্গে পা ফেলে তনুবাবুও চলেছেন। আমি আছি তাই তিনি আছেন। এখানে আমার অসাফল্য, সেখানে তারও অসাফল্য। আমার যেখানে জয়, সেখানে তারও জয়। আমি যখন সুন্দরের স্বপ্ন দেখি, ছোট ছোট ছেলে মেয়েদের আদর করি, পরের জন্য খাটি, তখন বুঝি ভগবানের বিরাট শক্তির সপক্ষে আমি দাঁড়িয়েছি, বিপক্ষে নয়।
এই নীল আকাশ, অগ্নিকেতন, উল্কাপুঞ্জ, বিদ্যুৎ আমাকে সব সময় সাহায্য করবে। আমি সেটাই ভাবি। দাদার মৃত্যুর মাস 3 পরে বাতাসার কারখানার কুণ্ডুমশাই হঠাৎ মারা গেলেন একদিন। এতে আমাকে বিপদে পড়তে হলো। কুণ্ডুমশাইয়ের প্রথম পক্ষের ছেলেরা এসে কারখানা, বাড়ি, ঘর সব দখল করে নিল। কুণ্ডুমশাইয়ের তৃতীয় পক্ষের স্ত্রী নিতান্ত ভালো মানুষ পেয়ে তিনি মিষ্টি কথায় তাকে ভুলিয়ে হাতে তাকে কিছু নগদ টাকা দিয়ে সবাই সবটা নিয়ে নিল। টাকাগুলো হাতে না আসা পর্যন্ত ছেলেরা, বউরা, সৎ শাশুড়ি খুব ভালো বলে সেবা যত্ন করছিল। টাকা হস্তগত হওয়ার পরে ক্রমে ক্রমে তাদের আসল মূর্তি তারা ধারণ করল। যা দুর্দশা তার শুরু হলো সে আর বলা যায় না। বাড়ির চাকরানির মতো খাটতে হলো তাকে। শাশুড়িকে সব সময় গালমন্দ, তুচ্ছ তাচ্ছিল্য করতো তারা। আমি একদিন গোপনে বললাম, মাসিমা, পঞ্চুকে ডাকঘরের পাস বইটা দিও না, বা কোনো সই করো না, তোমাকে বলছি। তুমি অত বোঝো না, তাই আমি ভাবি সবসময় তোমার কি হবে। আগের টাকাগুলো ওদের হাতে দিয়ে বসলে তুমি কেন বলো তো? কি বুঝে দিলে তাকে? ডাকঘরের পাস বইয়ের জন্য পঞ্চু অনেক পীড়াপিড়ি করেছিল। শেষ পর্যন্ত হয়তো মাসিমা দিয়েই দিত। আমি সেখানা নিজের কাছে এনে রেখে দিয়েছিলাম গোপনে। কত টাকা ডাকঘরে আছে না জানতে পেরে পঞ্চু আরও ক্ষেপে উঠল। বেচারির দুর্দশার একশেষ হয়েছিল তখন। কুণ্ডুমশাইয়ের স্ত্রীর বড় স্বাদ ছিল সৎ ছেলের। তাকে মা বলে ডাকে, সেই স্বাদ তার পূরণ হয়ে গেছিল। একদিন আমার চোখের সামনে সৎ মাকে ঝগড়া করে খিড়কি দিয়ে বাড়ির বাইরে বার করে দিল। আমি মাসিমাকে নিজের বাড়িতে নিয়ে এলাম। চিঠি লিখে তার এক দুঃসম্পর্কের ভাইকে ব্যাপারটা জানালাম। সে এসে মাসিমাকে নিয়ে গেল। আমার অসাক্ষাতে মাসিমা আমার বৌদিদির হাতে একখানা টাকা, 100 টাকাই বোধহয় হবে, নোট গুজে দিয়ে গেছিল। বলল, যাবার সময় জিতু এলো না, মাসিমাকে দেখতে পেল না। আমি তো তিলির মেয়ে, কিন্তু বেঁচে থাকো সে, তোমরা বেঁচে থাকো। সে আমার ছেলের কাজ করেছে সত্যি। আমার জন্যই তার কারখানায় চাকরিটাও গেল। যতদিন কিছু না হয় ততদিন একটু চালিয়ে নিও বৌমা, তোমাকে আমি আরও কিছু টাকা দিচ্ছি। আমি দিচ্ছি, এটা কিচ্ছু মনে করো না। আমার 3 কুলে তো কেউ নেই। নিতুর বউয়ের হাতে সুখ যদি পাই তাহলে আমাকে নিরাশ করো না, আমি শান্তি পাব। পঞ্চু কারখানা থেকে আমায় ছাড়িয়ে দিলেও আমি আর একটা দোকানে চাকরি পেলাম সেই মাসেই। সৎ মায়ের সঙ্গে এরকম ব্যবহার করার জন্য কালীগঞ্জে কেউই ওদের ওপর সন্তুষ্ট ছিল না। মাসিমার অমায়িক ব্যবহার, সবাই তাকে ভালোবাসত, তবে পঞ্চুদের টাকার জোর ছিল বেশি, তাই জন্য সব কিছু মানিয়ে গেল। ইতিমধ্যে একদিন সীতার শ্বশুর বাড়ি গেলাম সীতাকে দেখতে। দাদা মারা যাওয়ার পরে ওর সঙ্গে আমার আর দেখা হয়নি, কারণ একবেলার জন্য ওরা সীতাকে পাঠাতে রাজি হয়নি এখানে। সীতা দাদার নাম করে অনেক চোখের জল ফেলল। দাদার সঙ্গে ওর শেষ দেখা মায়ের মৃত্যুর সময়। তারপরে আমার নিজের কথা জিজ্ঞাসা করলো। সন্ধ্যাবেলায় ও রান্নাঘরে বসে রাঁধছিল, আমি কাছে বসে গল্প করছিলাম। ওর শ্বশুরবাড়ির অবস্থা ভালো না। বসত বাড়িটা বেশ বড়ই বটে, কিন্তু বাস করবার উপযুক্ত ঘর 4টে, কুঠুরি কুঠুরি মতন। তাদেরও নিতান্তই জীর্ণ অবস্থা। চুন বালি চারিদিক থেকে খসে পড়ছে দেওয়াল দিয়ে। কার্নিশে ফাটল ধরেছে, বটগাছ উঠে গেছে সেখানে। রান্নাঘরে একদিকের ভাঙা দেওয়াল বাঁশের চাঁচ দিয়ে বন্ধ, কার্তিক মাসের হিম তাতে আটকাচ্ছে না। সীতার বড় যা ওদিকে আর একটা উনুন জ্বালিয়ে খুঁড়িতে টাটকা খেজুর রস জাল দিচ্ছিলেন। তিনি বললেন,
যা হবার তা তো হয়ে গেল ভাই, এইবার তুমি একটা বিয়ে করো দেখি। এই গায়েই বাড়ুজ্যে বাড়িতে ভালো মেয়ে আছে, যদি মত দাও তো কালই দেখিয়ে দেবো মেয়ে তোমাকে। সীতা চুপ করে রইল। আমি বললাম, একটা সংসার ঘাড়ে পড়েছে বুঝলেন, তাই অতি কষ্টে আমি চালাই এখন। আবার একটা সংসার চালাবো কোথা থেকে দিদি? সীতা বলল, বিয়ে আর কাউকে করতে বলি না মেজদা, এই অবস্থায় বড়দার বিয়ে করা উচিত হয়নি, তোমারও হবে না। তার চেয়ে তুমি সন্ন্যাসী হয়ে বেড়াচ্ছিলে, ঢের ভালো হয়েছিল। আচ্ছা মেজদা, তুমি নাকি খুব ধার্মিক হয়ে উঠেছো সবাই বলে, তাই কি? আমি হেসে বললাম, অপরের কথা বিশ্বাস করিস নাকি তুই? করিস না, করিস না, পাগল। ধার্মিক হলেই হলো নাকি? ধার্মিক কি অমনি হওয়া যায়? আমি কি ছিলাম না ছিলাম তুই তো ভালো করে জানিস সীতা। আমার ধাতে কিন্তু ধার্মিক হওয়া নেই বুঝলি। তবে আমার জীবনে আর একটা কথা তুই জানিস না, তোকে বলি শোন। ওদের মালতীর কথা বললাম, দুজনেই এক মনে শুনল। ওর বড় যা বলল, এই তো ভাই, মনের মতো মানুষ পেয়েছিলে, তা ছেড়ে চলে এলে কেন? আমি বললাম, একতরফা গো, একতরফা। তাতে দুঃখই বাড়ে জানো, আনন্দ পাওয়া যায় না। সীতা তো বলল সব শুনেছে। তারপর আমি বললাম, সব তো শুনলি, তোর কি মনে হয়? সীতা মুখ টিপে হেসে বলল, একতরফা বলে কিন্তু মনে হয় না। তোমার সঙ্গে অত মিশত, সেটা কি একতরফা হতে পারে? কক্ষনো না। একটু চুপ করে থেকে বলল, তুমি আর একবার যাও না সেখানে মেজদা। আমি ঠিক বলছি, তুমি চলে আসার পর থেকেই সে বুঝতে পেরেছে তার আখড়া নিয়ে থাকা ফাঁকা কাজ ছেলে মানুষই তার। নিজের মন সে বুঝতে পারবে, পেরেও গেছে দেখো। এইবার একবার যাও, গিয়ে তাকে গিয়ে বলো, দেখবে সে ঠিক তোমার সঙ্গে চলে আসবে। সীতা নিজের কথা বিশেষ বলে না, কিন্তু ওর ওই শান্ত মৌনতার মধ্যে ওর জীবনের ট্র্যাজেডি ধরা পড়ে। ওর স্বামী সত্যি অপদার্থ, সংসারে যথেষ্ট দারিদ্রতা আছে, কখনো বাড়ি থেকে বেরিয়ে দু পয়সা আনবার চেষ্টা সে করে না। এক ধরনের নিষ্কর্মা লোক যাকে বলে, ও হচ্ছে তেমন অলস্য প্রকৃতির। তাই তাকে নিয়ে ভালো থাকার কথাও নয় সীতার। আমি একটু আদা চা খেতে চাইলাম, সীতাকে বারণ করে বলে দিল, রবিবার আদা খেতে নেই। দুপুরে খেয়ে উঠেই বিছানায় গিয়ে শোবে, বিকেল 4টে পর্যন্ত ঘুমোবে। এত ঘুমোতে পারে, এদিকে আবার 9টা বাজতে না বাজতেই রাত্রিবেলা শুয়ে পড়বে। সীতার এত বই পড়ার শখ ছিল, তার কি হলো? তার জন্য তাকে যথেষ্ট অপমান সহ্য করতে হয়েছিল শ্বশুরবাড়িতে। বই পড়লে মেয়েরা নাকি কুলোটা হয়ে যায়, এই কথা নাকি বইয়ে লেখা আছে। দেখলাম লোকটা অত্যন্ত দুর্মুখ বটে। কথায় কথায় আমার মুখে একবার যীশুখ্রিস্টের নাম শুনে নিতান্ত অসহিষ্ণু অভদ্রভাবে বলে উঠেছিল, ওসব ম্লেচ্ছ ঠাকুর দেবতার নাম আমার সামনে করবে না, বুঝেছ? এটা হিন্দুর বাড়ি, ওসব নাম এখানে চলবে না। সীতার মুখের দিকে চেয়ে চুপ করে রইলাম, নইলে এই কথার পর আমি ওই বাড়িতে জলস্পর্শ পর্যন্ত করতাম না। সীতা ওবেলা পায়েস পিঠে খাওয়ার অনেক আয়োজন করেছিল, সেটা আমি জানি। তার আদরকে আমি প্রত্যাখ্যান করতে কিছুতেই পারলাম না। আমি রাগ করে চলে গেলে ওর বুকে শেল বিদ্ধ। ওকে একেবারেই আমরা জলে ভাসিয়ে দিয়েছি সবাই মিলে। সীতা একটাও অনুযোগ করেনি আমাদের নামে, কারোর বিরুদ্ধেই করেনি। বৌদিদিকে বসে বসে একখানা লম্বা চিঠি লিখল, আসবার সময় আমার হাতে দিয়ে বলল, আমায় তো পাঠাবে না কালীগঞ্জে, তুমি মিছে বলে মুখ নষ্ট করো না মেজদা, দরকার নেই। তার উপর এদের কথা আমার একদম ভাল লাগে না। এই বলে জল ভরা চোখে হাসি মুখে
আমাকে বলল, আবার কবে আসবে দাদা? ভুলে থেকো না মেজদা, শিগগির একবার এসো কিন্তু তোমার এই বোনটাকে দেখতে। পথে আস্তে আস্তে দুপুরের রোদে একটা গাছের ছায়ায় বসে ওর কথাই ভাবতে লাগলাম। ওম প্লাং মিশন বাড়ির কথা আমার মনে পড়ে গেল। মেমরা সীতাকে কত কি ছুঁচের কাজ শিখিয়েছিল, উল বোনার কাজ শিখিয়েছিল যত্ন করে। কাটরোডের ধারে নদী খাতের মধ্যে বসে আমি আর সীতা কত ভবিষ্যতের উজ্জ্বল ছবি এঁকেছি ছেলে মানুষের মনে, ছেলে মানুষের মতন। কোথায় সেসব হারিয়ে গেল? মেয়েরাই বেশি যেন কষ্ট পায়, জগতের দুঃখের বোঝা ওদেরই যেন বেশি বইতে হয়। সীতার দশা যখনই ভাবি তখনই আমার যেন মনটা কেমন উদাস হয়ে যায়। মনটাতে আমার খুব কষ্ট হয়েছে সীতার স্বামীর একটা কথায়। সে আমায় লক্ষ্য করে একটা শ্লোক বলল কাল রাতে। তার ভাবার্থ এরকম হয়, গাছে অনেক লাউ ফলে, কোন লাউয়ের খোলে কৃষ্ণ নাম গাইবার একতারা হয়, আর কোন লাউ বাবুর্চি রাধে গোমাংসের জন্য, সে কি বলা যায়? তার বলবার উদ্দেশ্য, আমি হচ্ছি শেষোক্ত শ্রেণীর লাউ। কেননা আমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের আচার জানি না, মানি না। দেবদেবীর পুজো আচ্ছা আমি করি না কখনো। এই সব কারণে ও আমাকে অত্যন্ত নগণ্য ভাবে এবং এইভাবে অপমান করে। ভাবুক গে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার মতের জন্য, তার মতের সঙ্গে মিল না হলেই সে যে আমাকে এইভাবে ঘৃণা করবে, এটা তো ঠিক নয়। এটা আমি মানতে পারি না। কোন অপরাধে আমি বাবুর্চির হাতে রাধা গোমাংসের লাউ হতে যাব? ছেলেবেলায় হিমালয় ওক পাইন বনে তপস্যা স্তব্ধ কাঞ্চন জঙ্ঘার মূর্তিকে ভগবানের আরেক রূপ ভেবেছিলাম, দেখতাম তাই। রাত দেশের নির্জন মাঠের মধ্যে সন্ধ্যায় সেবার সেই এক অপরূপ দেবতার ছবি মনে মনে এঁকেছি। সেই অজানা নামহীন দেবতার উদ্দেশ্য করে আমি কত কিছু বলেছি। আমি সাম্প্রদায়িক ধর্মমত জানি না, গোঁড়ামি মানি না, আমি নিজেকে মানি, নিজেকে ভালোবাসি, নিজেকে বননীল দিগন্তের রূপকে ছড়িয়ে দিয়ে ভালোবাসতে পারি। বিশ্বের এই পথিক রূপকে ভালোবাসা যখন তখন তো যে কারোর পক্ষে সম্ভব হয় না। আর আমার উপাসনার মন্দির এই মুক্ত আকাশের তলায় যেন চিরযুগ ধরে অটুট থাকে, এই ধর্মই আমি পালন করি। বাড়ি ফিরে দেখি বৌদিদি খুব অসুখে পড়েছে। মহা বিপদে পড়ে গেলাম তো। কারো সাহায্য পাই না। ছেলে মেয়েগুলো ছোট ছোট। দাদারও বড় মেয়েটার বয়স মাত্র 8 বছর। সে সমস্ত কাজ করে ঘরে। আমি রাঁধি, আবার বৌদির সেবা শুশ্রূষাও করি। রোগিণীর ঠিকমতো সেবা পুরুষের দ্বারা করা সম্ভব নয়, তবু আমি আর খোকি মিলে দুজনে মিলে করি। বৌদিদির অসুখ দিন দিন বাড়তে লাগলো। সংসারে বিশৃঙ্খলার এক শেষ হয়ে গেল। বৌদিদি অচৈতন্য হয়ে বিছানায় শুয়ে ছেলেমেয়েরা যা খুশি তাই করছে। ঘরের জিনিসপত্র ভাঙছে, ফেলছে, ছড়াচ্ছে। এখানে নোংরা, ওখানে অপরিষ্কার। কোনো জিনিস কোথায় রাখছে কিচ্ছু বলতে পারে না। হঠাৎ অসময়ে আবিষ্কার করি ঘরার খাবার জল নেই। কখনো দেখি লণ্ঠনে তেল নেই আগুন জ্বালাবার। বাজারে দূরে তো বাড়ি, কাছেও নয়, অন্তত 1.5 মাইল দূরে বাজারে যেতে হবে আমাকেই। সুতরাং বেশ বোঝা যাচ্ছে অসময়ে এসব অপরিহার্য হয়ে গেছে। এবং এই সমস্ত একটা সংসার আবিষ্কারের অর্থ কী? প্রায় 1 মাস এইভাবে কাটল। এই 1 মাসের কথা ভাবলে আমার ভয় হয়। আমি জানতাম না কখনো যে জগতের এত দুঃখ আছে যা সংসারে এরকমভাবে চলে আসে। রাত দিন কখন কাটে ভুলে গেলাম। দিন, বার, তারিখ, মাস সব হারিয়ে ফেলেছিলাম। কলের পুতুলের মতো ডাক্তারের কাছে যাই, রোগীর সেবা করি, চাকরি করি, ছেলে মেয়েদের দেখাশোনা করি। এই দুঃসময়ে
দাদার 8 বছরের মেয়েটাকে আমার অদ্ভুত ভালো লাগে। সে ভীষণ সাহায্য করতে শুরু করলো। সে নিজে রাঁধে, মায়ের পথ্য তৈরি করে, মায়ের কাছে বসে থাকে, হাত বুলিয়ে দেয় মাথায়। আমি যখন কাজে বেরিয়ে যাই তখন বলে, যেও, ঠিক করে সাবধানে এসে কিন্তু তাড়াতাড়ি মাকে ওষুধ খাওয়াতে হবে। আবার জেনেও নেয় আমার থেকে কখন কি খাওয়াবে পথ্য। মেজাজ আমার কেমন যেন খারাপ হয়ে গেছিল বোধ হয়। একদিন কোথা থেকে এসে দেখি রোগিণীর সামনের ওষুধের গ্লাসের ওষুধ পড়ে আছে। খুকিকে বলে গেছিলাম খাওয়াতে, কিন্তু সে ওষুধ গ্লাসে ঢেলে মায়ের পাশে রেখে দিয়ে কোথায় চলে গেছে। দেখে হঠাৎ আমার মাথায় রাগ উঠে গেল, আপাদ মস্তক জ্বলে গেল, আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। সেই সময় খুকি আঁচলে কি বেঁধে যেন ঘরের মধ্যে ঢুকলো। আমি রুক্ষ সুরে বললাম, খুকি, এদিকে আয়। খুকি এলো। আমার গলার সুরটা শুনে খুকি একটু মুখটা শুকিয়ে গেছিল ভয়ে। সে ভয়ে ভয়ে দু এক পা এগিয়ে এলো, কিন্তু কাছে আসলো না। বারবার আমার চোখের দিকে চেয়ে রাখলো। আমি বললাম, তোর মাকে ওষুধ খাওয়াসনি কেন আজ? কোথায় বেরিয়েছিলি বাড়ি থেকে? সে কোনো জবাব দিতে পারল না। ভয়ে নীলবর্ণ হয়ে আমার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ কি যে রাগ হলো আমার চণ্ডালের মতন, আমি বলতে পারবো না। মাথা আমার গরম হয়েছিল। তাকে পাখার বাঁট দিয়ে এলো পাথালি মারলাম। প্রথমে ভয়ে, মার খেয়েও সে কিচ্ছু বলল না। তারপর আমার মারের বহর দেখে সে ভয়ে আঁতকে কেঁদে উঠল। বলল, ও কাকা বাবু, আপনার পায়ে পড়ি, আমায় আর মারবেন না, আর কখনো এমন করব না আমি। তার হাতের মুঠো আলগা হয়ে আঁচলের প্রান্ত থেকে দুটো মুড়ি পড়ে গেল মেঝেতে। সে মুড়ি কিনতে গিয়েছিল 1 পয়সার। খিদে পেয়েছিল বলে সে। ভয়ে তাও যেন তার মনে হলো সেটুকুও সে পারছে না নিতে, ধরে রাখতে। আমার জ্ঞানটা হঠাৎ ফিরে এলো। মুড়ি কটা মেঝেতে পড়ে যেতেই ওই দৃশ্যটা আমি দেখতে পারলাম। নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। সমস্ত দিন ভাবলাম, ছি, এ কী করলাম আজকে আমি? 8 বছরে কচি মেয়েটা সারা দিন ধরে খাচ্ছে, ওর কাছে কোনো খাবার ছিল না, একটু মুড়ি কিনতে গিয়েছিল, আর তাকে আমি এমন নির্মমভাবে প্রহার করলাম। ছি ছি, জীবনে কত লোকের কত বিচার করেছি তাদের দোষগুণের জন্য। দেখলাম কাউকে বিচার করা চলে না। কোন অবস্থার মধ্যে পড়ে কে কেমন ব্যবহার করে সেটা সেই তখন বুঝতে পারে। বৌদির অসুক্রমে অত্যন্ত বেড়ে উঠল। দিন দিন বিছানার সঙ্গে মিশে যেতে লাগলো। এদিকে আমার যেন প্রাণটা ভয়ে উড়ে যেতে লাগলো। এদিকে এক মহা দুশ্চিন্তায় সে জুটল, যদি বৌদিদি না বাঁচে, এই ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে আমি কি করব? বিশেষ করে কোলের মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? ছোট্ট খুকি, মোটেই 10 মাসের। কি সুন্দর গড়ন, কি সুন্দর মুখ তার, কি চমৎকার মিষ্টি হাসে। এই 1.5 মাস তার অযত্নের এক শেষ হয়ে গেল। উঠোনের নারকোল তলায় চটের থলে পেতে তাকে রোদ্দুরে শুয়ে রাখা হয়। বড় খুকি সবসময় তাকে দেখতে পারে না, কাঁদলে দেখবার লোক নেই। মাতৃস্তন বন্ধ হয়ে গেছে, প্রায় 1.5 মাস হলো। হরলিক্স খাইয়ে অতি কষ্টে চলছে। রাত্রে আমার পাশে তাকে শুইয়ে রাখি। মাঝরাতে উঠে এমন কান্না শুরু করে দেয় মাঝে মাঝে, ঘুমের ঘোরে উঠে তাকে চাপড়ে চাপড়ে ঘুম পাড়াই। বড় খুকিকে আর ওঠাই না। রাত্রে তো প্রায়ই সে ঘুমোয় না। রোগীকে দেখাশোনা করতে করতেই তার রাত কেটে যায়। ওইটুকু বাচ্চা মেয়ে করবেই বা কত? মাঝে মাঝে একটু ঘুমিয়ে পড়ি। পাড়ার এক বৌঝি আসে, দেখে বিস্মিত হয়ে যায়। বিস্মিত হয়ে গিয়ে একদিন দেখলাম
সে এলো, একটু খুকিটাকে আদর করলো। খুকিকে নিয়ে একবার সে নিজের মায়ের দুধ খাইয়ে দিল। আমি একা, কতদিক সামলাবো? তাছাড়া আমার হাতে পয়সাও তো ফুরিয়ে আসছে। এই 1.5 মাসের মধ্যে সংসারের রূপ একেবারে বদলে গিয়েছে আমার চোখের সামনে। আমি ক্রমেই আবিষ্কার করলাম, মানুষ মানুষকে বিনা স্বার্থে কখনো সাহায্য করে না। আমি দরিদ্র, আমার কাছে কারোর কোনো স্বার্থের প্রত্যাশা নেই। কাজেই আমার বিপদে কে বা উঁকি মারবে, কে আসবে সাহায্য করতে? না আসুক। কিন্তু কোলের খুকিটাকে নিয়ে যত মুশকিলে পড়ে গেলাম। ও দিন দিন আমার চোখের সামনে রোগা হয়ে যাচ্ছে। ওর অমন কাঁচা সোনার রঙের চেহারা, ননির পুতুলের মতন মিষ্টি সুন্দর দেহটা কেমন যেন হয়ে যাচ্ছে। কি করব ভেবে পাচ্ছি না। আমি একেবারে নিরুপায়। স্তন্য দুগ্ধ আমি ওকে দেব কি করে? কিন্তু এর মধ্যে আবার মুশকিল হলো এই যে, স্তন্য দুগ্ধ তো দূরের কথা, গরুর দুধও গ্রামে পাওয়া যাওয়া দুষ্কর হয়ে গেছে। গোয়ালারা ছানা তৈরি করে কলকাতায় চালান দেয়, দুধ কেউ বিক্রি করে না এখন আর। একজন গোয়ালার বাড়িতে দুধের বন্দোবস্ত করতে গেলাম, সে বেলা 12টায় আগে আসতো না। একটা এদিকে দুধ সে দিতে পারবে না বলেই গেছে। 12টা তো নয়, 1টার পর হলেও হয়তো হতে পারে। খুকি খিদেতে ছটপট করতো, কিন্তু চুপ করে থাকতো, একটুও কাঁদতো না। আমার বুড়ো আঙুলটা ধরে তার মুখের কাছে সব সময় ধরতাম। ধরলেই সে কচি অবস্থা আমার হাত দুটো নিয়ে আঙুল দুটো মুখে পুরে চুষতে লাগতো, ক্ষুধার্তভাবে চুষতো। তা দেখে বুঝতাম ও মাতৃস্তন্য মনে করেই এটা বোধহয় চুষছে। হতভাগ্য শিশু, স্তনের দুধ সে পাচ্ছে না পরিমাণ মতন। কি হবে? কি করে বাঁচবে বাচ্চাটা? কেউ কি ওকে একটুও দেখতে আসবে না? কেউ কি একটু দেখতে পারে না ওকে? পাড়ায় তো কত মেয়েরা রয়েছে। এই কোলের বাচ্চা শিশুটিকে কেউ যদি একটু দেখতো, দায়িত্ব নিত, তাহলে হয়তো সে বেঁচে যেত। এই পরিস্থিতিতে কি করবে জিতু? এদিকে ঘরে শয্যাশায়ী বৌদি, ওদিকে ছোট্ট 8 বছরের মেয়ে যে একা সংসার সামলাচ্ছে, মাকে দেখছে, আর কোলের যে বোন, ছোট্ট 8 মাস বা 10 মাস বয়স, তাকে দেখছে। কি করবে এখন? জিতুর জীবনে সামনে এখন বিরাট পরীক্ষা। কি করে বাঁচাবে তার এই সংসার? দাদা ছাড়া সংসারে আর কেউ নেই। কি হবে জানতে গেলে আপনাদের শুনতেই হবে আগামী পর্ব। আজ তাহলে এইটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাবার আগে একটি কথা আপনাদের বলে যাই, যারা এখনও আমার গল্প শুনছেন কিন্তু আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি, তারা সাবস্ক্রাইবের মাধ্যমে গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যারা আগের পর্বগুলি শোনেননি, তারা আগের পর্বগুলো শুনে নেবেন। আর যদি ভালো লাগে আমার উপস্থাপনা, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। এখন টাটা।